নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা রয়েছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। দেখছেন কাজের সন্ধানে অনুষ্ঠান, যার মূল বিশেষত্বটাই হচ্ছে যে কোথায় চাকরির খবর রয়েছে সেটা আপনাদের সামনে পরিবেশন করে থাকি। আপনারা শুনে থাকেন, প্রয়োজনীয় বিষয়টা আপনারা নোট করে থাকেন এবং সে অনুযায়ী কিন্তু আপনারা রেসপন্স করছেন যে কোথাও যদি অ্যাপ্লাই করার মতন থাকে সেটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করছেন, এবং কোথাও যদি কোনো রকম সমস্যা হচ্ছে অ্যাপ্লাই করার ক্ষেত্রে, অর্থাৎ ফর্ম ফিল আপের ক্ষেত্রে, ফর্ম ফিল আপের কৌশলটা জানার আগ্রহ রয়েছে, আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। হ্যাঁ, অবশ্যই যোগাযোগ করে নেবেন যদি কোনো আরও কিছু তথ্য জানার আবশ্যকতা থাকে। শুরুতে যে কথাটা বলে থাকি যে কোথায় চাকরি হচ্ছে, যদি ত্রিপুরার কথা বলি, ত্রিপুরায়ও কিন্তু প্রচুর চাকরির খবর বেরিয়েছে। সেই খবরগুলিকে যদি একসাথে করে যদি বলি, যেমন ধরুন টিপিএসসির মাধ্যমে সাব ইন্সপেক্টরে 53 জনের চাকরি হচ্ছে। পাশাপাশি টিপিএসসির মাধ্যমে, যেটাকে আমরা ত্রিপুরার সবচেয়ে বড় পরীক্ষা বলে থাকি, যেমন ধরুন টিসিএস টিপিএস, ওই ক্ষেত্রেও কিন্তু রয়েছে 40টি পোস্টের চাকরি। যদি ত্রিপুরা পুলিশের কথা ভাবি, ত্রিপুরা পুলিশে যে রাইফেলম্যান জিডি, যাকে আমরা এই মুহূর্তে শুনেছি, সেটা হচ্ছে গিয়ে যে রাইফেলম্যান জিডি কিন্তু মেল এবং ফিমেল, অর্থাৎ পুরুষ এবং মহিলা সবারই এন্ট্রি রয়েছে। এক্ষেত্রেও কিন্তু 1488 জনকে নিয়োগ করা হবে। এরপর যদি ভাবি যে টিচারের চাকরি টেট পরীক্ষার মাধ্যমে, হ্যাঁ, ওটা নিয়েও কিন্তু আমাদের অনেকগুলো কথা বলার রয়েছে। যেমন টেটে যে ইউজিটি জিটি বা এসটিজিটি বা এসটিপিজিটি, এগুলোর কিন্তু ফর্ম ফিল আপের যে চাকরির কথা বলছি, একটা হচ্ছে পরীক্ষার কথা, আরেকটা হচ্ছে চাকরির কথা। এগুলোর ফর্ম ফিল আপের সময় কিন্তু শেষ হয়ে গেছে। আর এখন যেটা টেটের রয়ে গেছে, যেটা শুরু হবে এপ্রিলের 30 তারিখ থেকে, সেটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট টিচার যাকে বলি আমরা। সেক্ষেত্রে 1 থেকে 5 পর্যন্ত পড়ানো এবং 6 থেকে 8 পর্যন্ত পড়ানো, সংক্ষেপে আমরা এটাকে টেট 1 এবং টেট 2 বলে থাকি। এগুলোর বিজ্ঞপ্তি রয়ে গেছে। এগুলো ফর্ম ফিল আপের কাজটা শুরু হবে এপ্রিলের 30 তারিখ থেকে, এটা আমাদের অনেকেরই জানা রয়েছে। এবার যদি অন্য একটু কথা বলি, যেমন ধরুন ত্রিপুরায় চাকরি করবেন, কিন্তু চাকরিটা হবে কেন্দ্রীয় সরকারের অধীনে, এরকম যদি চাকরির কথা বলি, তবে কিন্তু আগরতলায় পরীক্ষার সুযোগ রয়েছে। সিবিটির মাধ্যমে পরীক্ষা হবে, অর্থাৎ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। সেই পরীক্ষার কথা বললে কিন্তু অনেক পোস্টের কথা বলতে হবে। যেমন ধরুন রেলওয়ের চাকরির কথা বলতে হবে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের যে পরীক্ষাটা হয়ে থাকে, CHSL এর যে পরীক্ষাটা, সেটা হচ্ছে পোস্টাল ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি সংখ্যক লোক নিয়োগ করা হয়ে থাকে। যেমন ধরুন পোস্টাল অ্যাসিস্ট্যান্টে, সর্টিং অ্যাসিস্ট্যান্টে এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করে থাকে SSC, স্টাফ সিলেকশন কমিশন। এগুলোরও কিন্তু বিজ্ঞাপন রয়েছে। যারা ইচ্ছুক রয়েছেন, আপনারা তথ্যাবলী সংগ্রহ করে নেবেন, সংগ্রহ করে অ্যাপ্লাই করতে পারেন। যদি ভাবেন যে না, সর্বভারতীয় বড় বড় পরীক্ষা দেব, এ ধরনেরও পরীক্ষার সুযোগ রয়েছে। ইউপিএসসির পরীক্ষা, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা, এগুলোও কিন্তু আপনাদের বিজ্ঞাপন দেখে নিতে হবে। হ্যাঁ, এই যে শিরোনামা আকারে সবগুলো বলে দিলাম কোথায় কি চাকরির খবর রয়েছে। এবার যদি সবিস্তারে যদি বলি, যেমন ধরুন শুরু করেছিলাম টিপিএসসির মাধ্যমে যে সাব ইন্সপেক্টরের যে পোস্ট, এক্ষেত্রে 53টি পোস্ট রয়েছে। সাব ইন্সপেক্টর অফ পুলিশ যে পোস্ট, তার নাম, এক্ষেত্রে কিন্তু পুরুষ এবং মহিলা উভয়েরই সুযোগ রয়েছে। একটা গ্রুপ রয়েছে আনআর্মড ব্রাঞ্চ বলা হয়, আরেকটা হচ্ছে আর্ম ব্রাঞ্চ বলা হয়, ইউবি, আরেকটা হচ্ছে এবি। ইউবিটা হচ্ছে আনব্রান্ড আর্ম ফোর্স, আরেকটা হচ্ছে গিয়ে আর্ম ব্রাঞ্চ। তো এই যে চাকরিগুলো, এগুলো কিন্তু গ্রুপ সি নন গেজেটেড পোস্ট। আর 53টি শূন্যপদ বলেছি, তার মধ্যে কিন্তু এসসির জন্য রয়েছে 9টি, আর এসটির জন্য রয়েছে 19টি, আর অসংরক্ষিত রয়েছে 25টি। আর এক্ষেত্রে মহিলাদের জন্যে রয়েছে 6টি পোস্ট। তবে এই কথাটা বলা আবশ্যক যে এই যে মহিলাদের জন্য যে 6টি পোস্ট রয়েছে, এগুলো কিন্তু সবকটাই কিন্তু তপশিলি উপজাতিভুক্ত প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে। হ্যাঁ,
এক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড অর্থাৎ শারীরিক যে মাপঝোঁকের ব্যাপার রয়েছে এগুলো কিন্তু সবিস্তারে আপনাদের দেখে নিতে হবে টিপিএসসির নিজস্ব ওয়েবসাইট থেকে। যখনই আপনার আগ্রহ জাগবে বা আপনি আগ্রহী হবেন অ্যাপ্লাই করার জন্যে, আপনাকে কিন্তু প্রাথমিক যে কাজটা সেটা হচ্ছে টিপিএসসির ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটাকে আপনি অবশ্যই ডাউনলোড করে পুরোটা পড়ে নিতে হবে। আর পরে নিলেই কিন্তু আপনি বুঝতে পারবেন কতটুকু হাইটের প্রয়োজন রয়েছে বা যারা পুরুষ রয়েছেন আপনাদের বুকের মাপ কেমন হতে হবে সেগুলো কিন্তু বিস্তারিত রয়েছে। সেগুলো দেখে আপনাদের কিন্তু অ্যাপ্লাই করতে এগোতে হবে। আর শিক্ষাগত যোগ্যতার কথা অনেকেই জিজ্ঞাসা করে থাকেন। হ্যাঁ, অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। আর এক্ষেত্রে বয়সের যে সীমারেখাটা সেটা কিন্তু একটা খুব সীমিত বলা যেতে পারে, 21 থেকে 27-এর মধ্যে, 27-27-এর মধ্যে। আর যখন হিসেব কষবেন, এই বয়সের হিসাবটা করতে যাবেন, তখন কিন্তু আপনাকে একটা আলটিমেট ডেটকে ধরে হিসাবটা করতে হয়, সেটা হবে 1 জানুয়ারি 2019। হ্যাঁ, এক্ষেত্রে বিশেষ বিশেষ কিছু ছাড় রয়েছে, যেমন ধরুন যারা SC ST রয়েছেন বা যারা শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীরা রয়েছেন, আর যারা রয়েছেন সরকারি কর্মরত যে প্রার্থীরা রয়েছেন, আপনাদের জন্য কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী 5 বছরের শিথিলতা রয়েছে আপনাদের। আর জরুরি যে কথাটা, বিগত সময়ে এক্ষেত্রে অর্থাৎ সাব ইন্সপেক্টরের যে পোস্টগুলো পূরণের ক্ষেত্রে যে অ্যাপ্লাই করার যে পদ্ধতিটা ছিল, এটা কিন্তু আমূল পরিবর্তন করা হয়েছে। এখন থেকে কিন্তু কেবলমাত্র অনলাইনে আপনাকে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার যে পদ্ধতিটা সেটা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। অতএব অনলাইনে আপনাকে আবেদন করতে হবে। আর অনলাইনে আবেদন করতে গেলে প্রথমে আপনাকে কিন্তু টিপিএসসির যে ওয়েবসাইট সেটাতে লগ অন করে বিস্তারিত বুঝে নিতে হবে। প্রথমেই আপনাকে ওয়ান টাইম যে রেজিস্ট্রেশন, যেটাকে OTR বলা হয়, সেটা আপনাকে করে নিতে হবে। আর OTR করে নিলেই কিন্তু টিপিএসসির যত রকমের বিজ্ঞপ্তি আসবে সেই বিজ্ঞপ্তিগুলো আপনি OTR এর মাধ্যমেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। অতএব যখনই আবেদন করবেন, এই টিপিএসসির বিজ্ঞপ্তির যে ইনস্ট্রাকশান রয়েছে এগুলো কিন্তু খুব ভালো করে পড়ে স্টাডি করে তবেই কিন্তু আপনারা আবেদন করতে শুরু করবেন। হ্যাঁ, যেটা বলছিলাম, 16 এপ্রিল পর্যন্ত আপনাদের শেষ তারিখ আবেদন করার জন্যে। আর সিলেকশন, এটা নিয়েও কিন্তু খুব প্রার্থীরা ফোন করে থাকেন যে সাব ইন্সপেক্টরের যে চাকরিটা হবে সেক্ষেত্রে সিলেকশনের পদ্ধতিটা কি হবে। এটাও কিন্তু একটা জরুরি বিষয়। সেক্ষেত্রে প্রথমেই আপনাদের যা হবে সেটা হবে শারীরিক মাপঝোঁক। শারীরিক মাপঝোঁকের পর যেটা হবে সেটা হচ্ছে শারীরিক সক্ষমতার পরীক্ষা, অর্থাৎ আপনার PET বলা হয়, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। আর এই শারীরিক সক্ষমতার পরীক্ষায় বেশ কিছু ইভেন্ট রয়েছে। দৌড় ইভেন্ট রয়েছে, রয়েছে লং জাম্প, হাই জাম্প, শর্টপুট ইত্যাদি রয়েছে কিছু। এগুলোও কিন্তু আপনারা এদের ওয়েবসাইটে দেখে নিতে হবে। আর আমাদের কাছেও জানা রয়েছে, কিন্তু এই বিস্তারিত এগুলো এই মুহূর্তে বলতে চাইছি না, কেননা আরও অনেক বিজ্ঞপ্তি রয়েছে, সেগুলিও জানাবো। আর আপনাদের যদি জানতে ইচ্ছে হয় আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাকে সবিস্তারে জানিয়ে থাকি। হ্যাঁ, যা বলছিলাম, শারীরিক মাপঝোঁকের পর যে শারীরিক সক্ষমতার পরীক্ষাটা হবে, শারীরিক সক্ষমতা পরীক্ষায় যদি আপনি সফল হন তবে আপনাকে ডাকা হবে লিখিত পরীক্ষার জন্যে। অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে লিখিত পরীক্ষাটা কেমন হবে। লিখিত যে পরীক্ষাটা হবে এক্ষেত্রে কিন্তু 200 নম্বরের পরীক্ষা হবে। এই 200 নম্বরের পরীক্ষা আপনাকে 2টো পেপার অর্থাৎ দুবেলা বসে দিতে হবে। আর এই 200 নম্বরের পরীক্ষাটার পর যদি আপনি সফল হন, এরপর আপনার যার জন্যে ডাকা হবে সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। এই পার্সোনালিটি টেস্টের পর কিন্তু মেরিট বেসিসে চাকরি হবে। এ কথাটাই বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে। হ্যাঁ, অতি সম্প্রতি আমরা ONGC-তে কিছু লোক নিয়োগ করা হবে বলে কিছু খবর পেয়েছি। সত্যি আমরাও পেয়েছি। হ্যাঁ, এটা কিন্তু চাকরি নয়, আবারও বলছি, ONGC-তে এই মুহূর্তে একটা বিজ্ঞপ্তি রয়েছে। আমি বিশেষ করে ত্রিপুরা এসেটের কথা বলছি। হ্যাঁ,
যদিও ত্রিপুরা অ্যাসেট আলাদাভাবে লেখা নেই, ত্রিপুরা অ্যাসেটটা অবশ্যই সেটা শিলচরের অধীনে রয়েছে। শিলচর যে ডিভিশন রয়েছে তার আন্ডারে রয়েছি আমরা ত্রিপুরা অ্যাসেট। তো এখানটায় যে নিয়োগ করা হবে সেটা শুধু শিলচর ডিভিশন বা ত্রিপুরা অ্যাসেট বলে ভাবলে চলবে না। এই মুহূর্তে সারা দেশ জুড়েই কিন্তু ওএনজিসিতে যে নিয়োগ করা হবে সেটা চাকরির জন্য নয়, সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিস, অর্থাৎ চাকরির আগে যে ট্রেনিংটা করানো হয়ে থাকে এ ধরনের একটা অ্যাপ্রেন্টিস ট্রেনিং। এটা 1 বছরের কোর্স রয়েছে বা 2 বছরেরও কোর্স রয়েছে কোনো কোনো পোস্টের ক্ষেত্রে। তবে এই মুহূর্তে যেগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু 1 বছরের পোস্ট। 1 বছরের জন্যে যে কোর্সটা করানো হবে, এই কোর্সটা যদি প্রার্থীরা সফলভাবে সম্পন্ন করতে পারে তবে অ্যাপ্রেন্টিস কমপ্লিটেড যে সার্টিফিকেটটা পেয়ে থাকবেন, সেই সার্টিফিকেটের ভিত্তিতে কিন্তু পরবর্তী সময়ে যখন ওএনজিসিতে নিয়োগ করা হয়ে থাকে তখন কিন্তু আলাদা রকমের একটা অ্যাডভান্টেজ বা সুবিধা দেওয়া হয়ে থাকে। তো যাই হোক, যেটা জরুরি কথা সেটা বলছি, সেটা হচ্ছে এই মুহূর্তে সারা দেশ জুড়ে ওএনজিসিতে 4014 জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। একটু যদি বিভাগ ভিত্তিক যদি বলে থাকি তবে নর্দার্ন সেক্টরে নেওয়া হবে 62 জনকে, আর মুম্বাই সেক্টরে নেওয়া হবে 745 জনকে। পশ্চিম যে সেক্টর রয়েছে ওয়েস্টার্ন সেক্টর, সেখানটায় নেওয়া হবে 1588 জনকে। আর ইস্টার্ন জোন অর্থাৎ যে জোনে আমরা রয়েছি, পূর্বাঞ্চল যে জোন, ইস্টার্ন যে সেক্টর রয়েছে সেখানটায় নেওয়া হবে 769 জনকে। এভাবে সাউথ সেক্টরে রয়েছে 653 জনকে, আর সেন্ট্রাল যে সেক্টর, মধ্য যে বিভাগ, সেখানটায় নেওয়া হবে 197 জন। এবার যদি আমাদের ইস্টার্ন জোনের কথাটা বলি, ইস্টার্ন জোনে যে নেওয়া হবে 769 জনকে, তার মধ্য থেকে কিন্তু এসসি নেওয়া হবে 51 জন, আর এসটি 85 জন, এবং ওবিসি নেওয়া হবে 208 জন, আর পাশাপাশি অসংরক্ষিত রয়েছে 425টি পোস্ট। এগুলো কিন্তু ঠিক পোস্ট বলা হয়ে থাকে, কিন্তু মুখ্যত এগুলো আসন সংখ্যা, অর্থাৎ অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্যে আসন সংখ্যা। হ্যাঁ, যেটা জরুরি বিষয়, এর জন্য যে যোগ্যতা প্রয়োজন সেটা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা হতে পারেন, ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাস হতে পারেন, অথবা আপনি আইটিআই পাসও হতে পারেন। মাধ্যমিকের পর যদি আপনি আইটিআই থেকে কিছু না কিছু ট্রেড নিয়ে আপনি পাস করেছেন তবেও কিন্তু আপনি এর জন্য উপযুক্ত রয়েছেন। তবে একটা জরুরি কথা, এক্ষেত্রে বয়সের যে সীমারেখাটা বলা হয়ে থাকে সেটা কিন্তু একটুখানি কম রয়েছে, 18 থেকে 24-এর মধ্যে হতে হবে। আর যারা বিশেষ ক্ষেত্রে ছাড় পেয়ে থাকেন আপনারা অবশ্যই ছাড় পাবেন। আর জরুরি তথ্য একটা রয়েছে, সেটা হচ্ছে অনলাইন আবেদন করতে হবে। আর অনলাইন আবেদন করার জন্যে যে শেষ তারিখটা সেটা কিন্তু অবশ্যই 28 মার্চের মধ্যে আপনাকে করতে হবে। তো যদি ইচ্ছুক থাকেন অ্যাপ্লাই করতে পারেন। পাশাপাশি এইটুকুন জেনে রাখা আবশ্যক যে কোনো রকম ইন্টারভিউ বা লিখিত পরীক্ষার কিন্তু তেমন আবশ্যকতা নেই। তো কিভাবে নিয়োগ করা হবে, কিভাবে বাছাই করা হবে, অনেকেরই মনে একটা প্রশ্ন থাকতেই পারে। না, এক্ষেত্রে আপনি যখন অনলাইনে আবেদন করবেন, অনলাইনে আবেদন করতে গিয়ে আপনার যে মেরিট, সেই মেরিটটা যে আপনি মেনশন করবেন, সেই মেরিটের ভিত্তিতে, অর্থাৎ আপনার দরখাস্তের যে ভিত্তিতে, সেখানটায় কিন্তু একটা প্রাথমিকভাবে সিলেকশন করে নেওয়া হবে। এরপর যদি প্রয়োজন পড়ে, যারা নিয়োগকর্তা রয়েছেন, নিয়োগকর্তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, তারা কিন্তু অবশ্যই যখন দেখা যাবে যে না অধিক সংখ্যক প্রার্থী রয়েছেন, প্রার্থীদেরকে ডেকে ইন্টারভিউ নিয়ে তবেই কিন্তু যে সিলেকশন লিস্ট বেরিয়ে আসবে, যেটাকে আমরা রেজাল্ট বলতে পারি, সেটা 1 এপ্রিলে মেনশন করা রয়েছে যে 1 এপ্রিলে লিস্ট বেরোবে। যারা সফল তাদের লিস্ট বেরোবে, আর এর পরপরই হয়তোবা কোর্সটাও শুরু হয়ে যাবে। হ্যাঁ, বলছিলাম টিপিএসসির যে পরিচালনায় যে পরীক্ষা, টিসিএস টিপিএসের কথা বলছিলাম। হ্যাঁ, টিসিএস টিপিএসে যে 40 জনকে নিয়োগ করা হবে, এর মধ্যে টিসিএস নিয়োগ করা হবে 30 জন, আর টিপিএস নিয়োগ করা হবে 10 জন। টিসিএসের 30 জনের মধ্যে এসসি রয়েছে 5টি পোস্ট, এসটিদের জন্য রয়েছে 9টি পোস্ট সংরক্ষিত, আর অসংরক্ষিত রয়েছে 16টি পোস্ট।
তার অর্থটা দাঁড়ালো এরকম যে যারা জেনারেল রয়েছেন, এসসি রয়েছেন, এসটি রয়েছেন বা ওবিসি রয়েছেন, আপনারা যে কেউ কিন্তু এর জন্য আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই, সবারই আবেদন করার সুযোগ রয়েছে এক্ষেত্রে। আর টিপিএসের ক্ষেত্রে যে 10টি পোস্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু বিভাগটা এরকম যে 2টো এসসির জন্যে, 4টি এসটির জন্যে, আর বাকি যে 4টি সেগুলো অসংরক্ষিত রয়েছে। হ্যাঁ, জরুরি কথা সেটা হচ্ছে অনলাইন আবেদন করতে হবে, কেবলমাত্র অনলাইনে। অফলাইনে বা আগে যেরকম গ্রামীণ ব্যাংক থেকে ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে টিপিএস অফিসে গিয়ে জমা করতে হতো, সেটা কিন্তু এখন আর প্রয়োজন হচ্ছে না, সেটা অনলাইনে ফিল আপ করতে হবে। অনলাইনে ফিল আপ করার শেষ তারিখটা হচ্ছে 9 এপ্রিল। হ্যাঁ, আর পরীক্ষার যে বিষয়টা, এক্ষেত্রে কিন্তু অবশ্যই 2টো পরীক্ষা দিতে হবে। প্রথমে একটি প্রিলিমিনারি পরীক্ষা, সেই প্রিলিমিনারি পরীক্ষায় যদি আপনি সফল হন তবে কিন্তু আপনাকে মূল পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। প্রিলিমিনারি যে পরীক্ষাটা হবে সেটা হবে 200 নম্বরের পরীক্ষা, 2.5 ঘন্টা আপনি সময় পাবেন পরীক্ষা দেওয়ার জন্যে। আর 200 নম্বরের যে পরীক্ষাটা, সেই 200 নম্বরকে কিন্তু 9টি পৃথক পৃথক সেক্টরে ভাগ করে নেওয়া হয়েছে। কোনো কোনো বিভাগে 20 নম্বর, কোনো কোনো বিভাগে 25 নম্বর, কোনো বিভাগে আবার 15 নম্বর থাকছে। এইভাবে 9টি বিভাগে মোট 200 নম্বরের পরীক্ষা, প্রিলিমিনারি টেস্ট। সেই প্রিলিমিনারি টেস্টে সফল হলে পর তবে আপনি যে মূল পরীক্ষায় বসার সুযোগ পাবেন, সেই মূল পরীক্ষায়ও কিন্তু কিছু পরিবর্তন আনা হয়েছে। সেই পরিবর্তন অনুযায়ী সেখানটায় 6টি কম্পালসারি পেপারের পরীক্ষা আপনাকে দিতে হবে। আগে যেরকম 50 এভাব সাবজেক্টের কথা বলা হতো, সেই ধরনের কিন্তু অধিক সাবজেক্টের কিন্তু আর এখন কোনো অবকাশ নেই। 6টি সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, 6টি পেপারে। সে 6টি পেপারেই কিন্তু কম্পালসারি। তো অনেকেই হয়তো ভাবছেন যে এগুলোর সিলেবাস কোথা থেকে পাবো, বা আমি প্রস্তুতি নিতে চাইছি, কিভাবে প্রস্তুতি নেব। এর জন্যে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টিপিএসসির যে ওয়েবসাইট, সেটাতে লগ অন করে যে ব্লিঙ্কিং করছে দেখে নেবেন যে সম্প্রতি প্রকাশিত যে বিজ্ঞপ্তিগুলো, এগুলোতে ক্লিক করলেই কিন্তু আপনি একদিকে যেমন ইনস্ট্রাকশন পেয়ে যাবেন, অপর দিকে আপনি পেয়ে যাবেন সেই প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস, পাশাপাশি পেয়ে যাবেন মেইন পরীক্ষার সিলেবাস। অতএব আপনার প্রস্তুতি নেওয়ার যে প্রাথমিক বিষয়টা, সেটা কিন্তু আপনি এদের ওয়েবসাইট থেকেই পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, বলছিলাম রেলের কথা। রেল দপ্তরের থেকে এই মুহূর্তে 1,03,769 জনকে নিয়োগ করা হবে বলে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। কিন্তু সেটা গ্রুপ ডি পোস্ট। গ্রুপ ডি যে পোস্ট রয়েছে, এক্ষেত্রে শিক্ষাগত যে যোগ্যতা, সেটা কেবলমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু চলবে। হ্যাঁ, উচ্চশিক্ষিত যারা রয়েছেন আপনারাও আবেদন করতে পারবেন, তবে আপনাদের এই উচ্চশিক্ষার খাতিরে যে সুবিধাটা, সেটা কিন্তু এক্ষেত্রে কোনো রকম দেওয়া হচ্ছে না। হ্যাঁ, বাড়তি সুবিধা আপনি পেয়ে যাবেন যখন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। আপনার মেধা বলুন বা আপনার জ্ঞান বলুন হয়তো তুলনামূলক বেশি থাকবে, আপনি ওই সুবিধাটাই একমাত্র পেয়ে যাবেন। কিন্তু উচ্চশিক্ষিতরা অতিরিক্ত কোনো রকম কিন্তু সুবিধা এই ক্ষেত্রে পাচ্ছেন না। তো অন্ততপক্ষে যারা মাধ্যমিক পাস রয়েছেন অথবা যারা আইটিআই থেকে পাস করেছেন, আপনাদের জন্য কিন্তু এটা একটা দারুণ সুযোগ বলা যেতে পারে যে রেলওয়ে দপ্তরে, ভারতবর্ষের যে সর্ববৃহৎ চাকরির যে প্রতিষ্ঠান, সেই রেল দপ্তরে যে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেক্ষেত্রে 1,03,769 জনের নিয়োগের খবর রয়েছে। সেক্ষেত্রে এসসির জন্য সংরক্ষিত রয়েছে 15,559টি পোস্ট, এসটির জন্য রয়েছে 7,984টি পোস্ট, ওবিসির জন্য রয়েছে 27,378টি পোস্ট, আর ইডব্লিউএস যেটাকে আমরা বলি ইকোনমিক্যালি উইকার সেকশন, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে যদি কোনো কর্মপ্রার্থী আপনি যদি পিছিয়ে পড়া হন বা পিছিয়ে থাকেন, তবে আপনাদেরও একটা সুযোগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে 10,381টি শূন্যপদ সংরক্ষিত রাখা হয়েছে এই ইডব্লিউএস প্রার্থীদের জন্যে। আর অসংরক্ষিত রয়েছে 42,355টি পোস্ট। আবার একটু পিছিয়ে কথা বলছি, অর্থাৎ ইডব্লিউএস এর কথাটা বলছি। অনেকেই জিজ্ঞাসা করেছেন
ইডব্লিউএস এর ব্যাপারটা কি, এই সুবিধাটা আমরা কিভাবে পাবো? এই সংরক্ষিত যে 10,000-এর উপরে পোস্ট রয়েছে সেগুলোর সুবিধাটা আমি নিতে চাইলে আমার কীরকম সার্টিফিকেটের প্রয়োজন হবে? একদম ঠিক, আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই যে রেল দপ্তরের যে ওয়েবসাইট, যেখানটায় লগ অন করলে আপনি অ্যাপ্লাই করারও সুযোগ পাবেন, পাশাপাশি ইডব্লিউএস যে কোটা সেই ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করতে আবশ্যক হন বা আপনি যদি ইচ্ছুক হন, তবে কিন্তু আপনাকে ইডব্লিউএস এর যে পদ্ধতিটা সেটা কিন্তু তাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে। নির্দিষ্ট যে আয়ের সীমারেখা রয়েছে সেই সীমারেখা সংক্রান্ত আপনাকে কিন্তু সার্টিফিকেট জমা দিতে হবে যখন আপনার রিক্রুটমেন্টের ডাক পড়বে। আপনি সফল হলে পর যখন আপনার পেপারস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, তখন কিন্তু আপনাকে এ ধরনের, আপনি যে ইডব্লিউএস এ রয়েছেন অর্থাৎ ইকোনমিক্যালি আপনি উইকার সেক্টরে রয়েছেন, তার কিন্তু উপযুক্ত প্রামাণ্য তথ্য আপনাকে সাবমিট করতে হবে। আর সেটা তখনই আপনাকে সাবমিট করতে হবে। অতএব যারা এ ধরনের ক্যাটাগরিতে পড়ছেন আপনারা অবশ্যই ইনস্ট্রাকশান দেখে ফিল আপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকেই চেষ্টা করে থাকছেন, আমি একটু আগে যে বলেছি টিপিএসসির কথা বা এখন যে বলছি আরআরবির কথা, অনেকেই একটা অভিযোগ করছেন যে অনলাইনে আবেদন করার হাজারো চেষ্টা করছি কিন্তু আবেদন করে উঠতে পারছি না, অর্থাৎ আবেদন করা সম্পন্ন হচ্ছে না। তো এর জন্য ফোন করে জিজ্ঞাসা করছেন যে সার্ভার ডাউন রয়েছে কিনা বা লগ অন করা যাচ্ছে না। না, আপনি যাই বলুন না কেন সার্ভার কিন্তু যথারীতি সঠিক রয়েছে। আপনি একবার যখন আপনার অসুবিধে হচ্ছে আপনি দ্বিতীয়বার চেষ্টা করুন। কোথাও কোনো রকম যে টেকনিক্যালি হয়তো আপনার কোনো রকম ভুল হতে পারে, তার জন্যে হয়তো বা আপনি অনলাইন আবেদন করতে অসুবিধা হচ্ছে, কিন্তু আপনি যদি ইনস্ট্রাকশান পড়ে প্রপার ওয়েতে যদি আপনি আবেদন করতে বসেন, তবে কিন্তু আপনার আবেদন ঠিক ঘন্টাখানেক বা 1.5 ঘন্টাখানেক সময়ের মধ্যে কিন্তু আপনি অলরেডি একটা অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। হ্যাঁ, মাঝে মাঝে হচ্ছে এরকম যে আপনি কোনো রকম ধরুন কোনো সিলেক্ট করার বিষয় বা কোনো কিছুতে অ্যাপ্লাই করতে গিয়ে কোনো কিছু আপলোড করার ক্ষেত্রে যে আপনার যে নির্দিষ্ট স্পিড রয়েছে সেই স্পিড যদি না থাকে আপনার ডিভাইসে, তবে কিন্তু সেক্ষেত্রে কিছুটা সময় বেশি লাগতেই পারে। যাই হোক, যেটা বলছিলাম, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে সেই গ্রুপ ডির পাশাপাশি কিন্তু আরও প্রচুর সংখ্যক চাকরির বিজ্ঞপ্তি রয়েছে। যেমন ধরুন যারা বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স করেছেন, আপনাদের জন্যে প্যারামেডিক্যালে এই মুহূর্তে 1937 জনকে নিয়োগ করা হচ্ছে, সেটাও একই রকম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারই হচ্ছে। আবার আরআরবিতে অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে মিনিস্টেরিয়াল বলে কিছু পোস্ট রয়েছে, এক্ষেত্রেও কিন্তু প্রায় 2000-এর কাছাকাছি। আর এক্স্যাক্ট যে ফিগারটা সেটা হচ্ছে 1665 জনকে নিয়োগ করা হবে আরআরবি মিনিস্টেরিয়াল বলে। এক্ষেত্রে যে শূন্যপদগুলি রয়েছে স্টেনোগ্রাফার, ফটোগ্রাফার, কুক, পিজিটি, টিজিটি, এ ধরনের মিউজিক টিচার বা ড্যান্স টিচার, এ ধরনের প্রচুর সংখ্যক পোস্ট রয়েছে। সে একই রকম আরআরবির ওয়েবসাইটে লগ অন করে অনলাইন আবেদন করতে হবে। আর আরআরবির আরও একটা যে বৃহত্তম বলা ঠিক হবে না, সেটা বৃহত্তর বলতে হবে, 35,000 চাকরির একটা বিজ্ঞপ্তি রয়েছে হাতে, সেটা হচ্ছে 35,277 জনকে নিয়োগ করা হচ্ছে। সেটা হচ্ছে এনটিপিসি পোস্ট বলা হয়, একটু বাড়িয়ে বললে এরকম বলা যেতে পারে যে নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি। আর সেই এনটিপিসির মধ্যে যে পোস্টগুলি রয়েছে সেটা হচ্ছে ক্লার্ক কাম টাইপিস্ট, টাইমকিপার, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এবং গুডস গার্ড। এই বিজ্ঞপ্তি কিন্তু অনেক দিন আগে বেরিয়েছিল, তার শেষ তারিখটা একটু নোট করে রাখুন, ফুরিয়ে আসছে বলতে পারেন। 31 মার্চের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে যদি কেউ আগ্রহী থাকেন। আর আরআরবি প্যারামেডিক্যালের যে ব্যাপারটা বলেছিলাম তার জন্যে শেষ তারিখটা হচ্ছে 2 এপ্রিল পর্যন্ত। একইভাবে আরআরবি মিনিস্টেরিয়ালে যে কথাটা বলেছিলাম 1665 জনকে নিয়োগ করা হচ্ছে, এটার জন্য শেষ তারিখ রয়েছে 7 এপ্রিল অর্থাৎ 7ই এপ্রিল। এরপর যে বলেছিলাম আরআরবি গ্রুপ ডির কথা, অর্থাৎ লক্ষাধিক যে চাকরি হচ্ছে তার শেষ তারিখটা হচ্ছে
এপ্রিলের 12 তারিখ। তো বুঝে গেছেন আশা করি। 31 মার্চ থেকে 12 এপ্রিলের মধ্যে চারটি রেলওয়ের শেষ তারিখ শেষ হয়ে যাবে। যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই অনলাইনে লগ অন করে তাদের ওয়েবসাইটে ইনস্ট্রাকশন পড়ে আপনি কিন্তু যথারীতি আবেদন করতে পারেন। হ্যাঁ, মাঝখানে বলছিলাম যে ত্রিপুরা পুলিশের কথা। ত্রিপুরা পুলিশে যে রাইফেলম্যান জিডি বা রাইফেলম্যান ট্রেডসম্যান ইত্যাদি নিয়োগ করা হবে। রাইফেলম্যান জিডি ট্রেডসম্যান যাই বলি না কেন, সব ক্ষেত্রে কিন্তু পুরুষ এবং মহিলা উভয়েরই সুযোগ রয়েছে। একটু একটু করে ভেঙে বলি এরকম। রাইফেলম্যান জিডির জন্যে মেল ফিমেল এটা 1013 জনকে নিয়োগ করা হবে, যার মধ্যে 230 জন এসসি থেকে আর 418 জন এসটি থেকে, 365 জন থাকবে এক্ষেত্রে অসংরক্ষিত। আর বলা বাহুল্য 10% প্রার্থী কিন্তু সংরক্ষিত থাকবে মহিলাদের জন্যে। আর 2% অর্থাৎ শতকরা 2 জন এক্স সার্ভিসম্যানদের থেকেও নিয়োগ করা হবে। এ ধরনের কিন্তু বিজ্ঞপ্তিতে খুব বিশদভাবেই লেখা রয়েছে। যারা ইচ্ছুক রয়েছেন আপনারা অবশ্যই ত্রিপুরা পুলিশের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে এতে লগ অন করে কেরিয়ার বা রিক্রুটমেন্টের যে লিঙ্কটা পেয়ে যাবেন সেখানটায় ক্লিক করলেই কিন্তু আপনি সমস্ত বিজ্ঞপ্তিগুলি পেয়ে যেতে পারেন। রাইফেলম্যান ট্রেডসম্যান হিসাবে যে মেল এবং ফিমেল 105 জনকে নিয়োগ করা হবে, এক্ষেত্রে যে পোস্টগুলি রয়েছে সেগুলি হচ্ছে কুক, ওয়াটার ক্যারিয়ার, বারবার, ধোবি এবং সুইপার হিসেবে। এক্ষেত্রে যে 105টি শূন্যপদ রয়েছে তার মধ্যে 23টি হচ্ছে এসসির জন্যে, 43টি হচ্ছে এসটির জন্যে, আর অসংরক্ষিত রয়েছে 39টি পোস্ট। এবার এই যে পোস্টগুলির কথা বললাম 1013টি এবং 105টি, এগুলি কিন্তু সব ইন দ্য স্টেট অর্থাৎ আমাদের রাজ্যের প্রার্থীদের জন্যে। আর এই পোস্টগুলিতে কিন্তু বহিরাজ্য থেকেও কিন্তু প্রার্থীরা আবেদন করতে পারবে। তাদের জন্য কিন্তু কিছু পোস্টও রয়েছে সংরক্ষিত এ ধরনের, যেমন ধরুন রাইফেলম্যান জিডির জন্যে রয়েছে 337টি পোস্ট। একইভাবে রাইফেলম্যান ট্রেডসম্যান হিসাবে রয়েছে 33টি পোস্ট। আর এই যে 337টি এবং 33টি যোগ করলে 370টি পোস্ট হচ্ছে আউটসাইডারদের জন্য, অর্থাৎ বহিরাজ্যের প্রার্থীদের জন্য। বহিরাজ্যের প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কেউ আসুন না কেন আপনাদের কিন্তু যে ইউআর হিসেবে কিন্তু আপনাদেরকে ট্রিট করা হবে, অর্থাৎ আপনি সাধারণ প্রার্থী হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার কিন্তু এসসি বা এসটির জন্যে যে বাড়তি সুবিধে রয়েছে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে, সেই ক্ষেত্রগুলিতে আপনি ছাড় পাবেন না। যেমন শিক্ষাগত যোগ্যতায় কিন্তু একটা এক্ষেত্রে খুব বিশেষ ছাড় রয়েছে। যারা ধরুন জেনারেল বা ওবিসি প্রার্থী রয়েছেন আপনাদের জন্য কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস আবশ্যক। মাধ্যমিক পাস ব্যতি রেখে কিন্তু আপনি এই জিডির জন্যে বা রাইফেলম্যান ট্রেডসম্যানের জন্যে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তবে যারা এসসি বা এসটি রয়েছেন আপনাদের জন্য কিন্তু শিথিলতা রয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে, অর্থাৎ অষ্টম মান পাস যারা রয়েছেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন, সেটা ত্রিপুরার প্রার্থীদের জন্যে। যদি আপনি বহিরাজ্যের প্রার্থী হন তবে কিন্তু আপনি এই শিক্ষাগত যে ছাড়, এই ছাড়ের সুবিধাটা কিন্তু আপনার থাকছে না। হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই শারীরিক মাপঝুঁকের কিছু ব্যাপার রয়েছে, আপনারা দেখে নেবেন। যদি আপনি আগ্রহী হন এদের ওয়েবসাইট থেকে লগ অন করে বিস্তারিতই কিন্তু আপনাকে আগে দেখে নিতে হবে। আমার যে কথাগুলো বলার সেগুলি হচ্ছে যে বাছাইয়ের পর্বে প্রাথমিকভাবে আপনার পিইটি হতে হবে, পিইটিতে অ্যাটেন্ড করতে হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 5 কিলোমিটার দৌড়তে হবে, তার জন্য নির্দিষ্ট সময় রয়েছে 24 মিনিট। এই 24 মিনিটের মধ্যে আপনার দৌড় সম্পন্ন করতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে রয়েছে 1.6 কিলোমিটার অর্থাৎ 1600 মিটার দৌড়তে হবে, তার জন্যে সময় পেয়ে যাবেন 8.5 মিনিট। এরপর যদি আপনি এই শারীরিক সক্ষমতার পরীক্ষায় যদি আপনি সফল হন, এরপর আপনাকে লিখিত পরীক্ষায় বসতে হবে। সেক্ষেত্রে 60 কোশ্চেন আসবে, অর্থাৎ 60টি কোশ্চেন আসবে, তার মার্কসও থাকবে 60, অর্থাৎ 60টি কোশ্চেনের 60 নম্বরের পরীক্ষা। সময় পাবেন 2 ঘন্টা। তো এরপর আপনার যে আরও যে টেস্ট রয়েছে সেটা থাকবে মেডিকেল টেস্ট।
এরপর কিন্তু আপনার অ্যাকর্ডিং টু মেরিট আপনার চাকরি হবে। আর দরখাস্ত করার যে পদ্ধতিটা এক্ষেত্রে এটা কিন্তু অনলাইনে নয়, এটা আপনাকে সরাসরিও জমা করতে পারবেন বা ডাকযোগেও কিন্তু পাঠাতে পারবেন। ডাকযোগে পাঠালে কোন ঠিকানায় পাঠাবেন সেটা কিন্তু আপনি যখন দরখাস্ত সংগ্রহ করবেন এদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে, তখন কিন্তু এদের ঠিকানাটা কিন্তু সংগ্রহ করতে একদম ভুল করবেন না। হ্যাঁ, তো দেখতে দেখতে আমরা অনেকগুলো চাকরির কথা বলে ফেললাম। আরও যে সমস্ত চাকরির কথা রয়েছে, যেমন ধরুন ফাসাইয়ে চাকরি রয়েছে, FASSI, সংক্ষেপে বললে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। অনেকেই প্রশ্ন করেছেন যে এটা বিজ্ঞপ্তি অনেক আগে বেরিয়েছে কিন্তু এখনও তাদের সার্ভার কার্যকরী হচ্ছে না। খুব ভালো চাকরি, অনেকে কিন্তু মুখিয়ে থাকেন এই চাকরির জন্যে। আপনাদের উদ্দেশ্যে বলছি, এদের যে সার্ভার অর্থাৎ ওয়েবসাইটে অ্যাপ্লাই করার যে পদ্ধতি সেটা এখনও শুরু হয়নি। সেটা 26 মার্চ থেকে শুরু হবে এবং পেয়ে যাবেন 16 এপ্রিল পর্যন্ত এই সুবিধাটা। ঠিক এই মুহূর্তেই আমরা কাজের সন্ধানে অনুষ্ঠানে আপনারা যে চাকরির কথা শুনে থাকেন শেষ করে নেব। তবে এর আগে আর একটা ছোট্ট কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে পুলিশ কনস্টেবলে প্রায় প্রায় বলা ঠিক হবে না, একজ্যাক্ট ফিগার দিয়ে দিয়েছে, 3000 লোক নিয়োগ করা হবে। সংক্ষেপে এটাকে বলা হচ্ছে এক্সাইজ কনস্টেবল। অনেকে হয়তো ভাবছেন যে পশ্চিমবঙ্গে পুলিশে লোক নিয়োগ করবে, ত্রিপুরা থেকে কি অ্যাপ্লাই করা যাবে? একদম সঠিক, অ্যাপ্লাই করা যাবে। যাবে বলেই কিন্তু আপনাদেরকে এভাবে বলে থাকি। আপনারা অনলাইনে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওয়েবসাইট রয়েছে সেটা লগ ইন করে দেখুন, আপনিও অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি উপযুক্ত থাকেন। বিস্তারিত দেখে নেবেন। আমার যে কথাটা বলা সেটা হচ্ছে শেষ তারিখটা হচ্ছে 10 এপ্রিল। 10 এপ্রিলের মধ্যে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যদি আপনার বয়সটা 18 থেকে 27-এর মধ্যে থাকে। আপনি বাড়তি কোনো সুবিধে পাবেন না, যেমন ধরুন SC STদের জন্য যেরকম সুবিধা বয়সের ক্ষেত্রে সেই ছাড়টা আপনি পাবেন না। কারণ আপনি ওই ক্ষেত্রে বহিরাজ্যের প্রার্থী হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আর একটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে যে পরীক্ষাটা নেওয়া হবে সেই পরীক্ষাটায় যে প্রশ্নপত্র সেটাতে কিন্তু বাংলা অনুবাদ করা থাকবে। এর জন্য ত্রিপুরার প্রার্থীদেরকে বিশেষ বিশেষ সময়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু নিয়োগ হচ্ছে, বিগত সময়গুলিতে আমরা দেখেছি। অতএব যারা আগ্রহী রয়েছেন আপনারা অবশ্যই ইন্টারনেটে এদের ওয়েবসাইটে লগ ইন করে বিস্তারিত দেখে তবেই আবেদন করতে পারবেন। তো চলুন, ঘড়ির কাঁটা কিন্তু আমাকে জানান দিচ্ছে আজকের মতন অনুষ্ঠান এখানটায় শেষ করে দিতে হবে। আপনারা নিয়মিত দেখছেন এবং দেখুন এই কাজের সন্ধানে অনুষ্ঠান নিউজ ভ্যানগার্ডের পর্দায়। তো আরও যারা ইচ্ছুক রয়েছেন আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন। আপনাদের ফোন নম্বর দেওয়া থাকে সামনে, তবু যাওয়ার প্রাক মুহূর্তে বলে দিচ্ছি 9436120305। এই নম্বরে আপনারা হাই অথবা হ্যালো লিখে আমাদের সঙ্গে যোগাযোগে আসতে পারেন। আমরা আপনাদেরকে যোগাযোগের সুযোগ করে দেব। তো চলুন, আজকের মতন বিদায় নিচ্ছি কাজের সন্ধানে অনুষ্ঠান থেকে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।